একটা কথা বলবো, একটা সত্যি কথা বলবো, যেটা একেবারেই সত্যি, তুমি বিশ্বাস করলেও আর না করলেও, তুমি বুঝতে চাইলেও আর না চাইলেও। সত্যি কথাটা হচ্ছে, তোমার ছোটবেলায় যেটা হয়েছিল প্রণামী, আমি ইরফান ওইটা রিপিট করতাম না। হ্যাঁ, তোমার হাত ধরে টেনেছি, তবে ছোটবেলায় যে ক্ষত তুমি পেয়েছো ওইটা রিপিট করতাম না। আমি ওভাবে তোমাকে ছুঁইনি, ট্রাস্ট মি। আমার শুধু অমানুষগিরি ছিল, প্রতিশোধ পরায়ণতা ছিল, জেদ হিংস্রতা ছিল। তবে উদ্ধার করেছেন আমাকে। সেদিন এমন ইন্টেনশন আপনার ছিল না, এটা এখন জানিয়ে উদ্ধার করেছেন। ইরফানের নম্রতা পায়ে পিষ্ট করে চেঁচিয়ে মুখের উপর বলে দিল প্রণবী। ইরফান ওখানেই চুপ হয়ে গেল। প্রণবী চোখ মুছল। ইরফান বেঞ্চি থেকে চায়ের কাপটা তুলে প্রণবীর হাতে ধরিয়ে দিল। আচ্ছা, আমার সরি অ্যাকসেপ্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু এটা খাও। কাঁপছো তুমি। প্রণবী কাপটা নিল, মুখে হাসলো তাচ্ছিল্যের হাসি। পরপর নিজের স্বভাব থেকে বেরিয়ে নম্র ভদ্র প্রণবী একটা কাণ্ড করে বসলো। চায়ের কাপের মোটামুটি গরম চাটুকু ছুঁড়ে মারে ইরফানের দিকে। প্রণবীর আন্দাজ বরাবর ঠিক হয়, আজও তাই। চাটুকু আছড়ে পড়লো ইরফানের বা গালে, গলায়। চলে উঠল ইরফানের গাল। হতভম্ব হয়ে তাকিয়ে আছে প্রণবীর দিকে। ঠিক অমন সময় ইনু এসে এই দৃশ্য দেখে আঁতকে উঠল। ছুটে যায় ইরফানের কাছে। ওড়না দিয়ে ইরফানের গাল গলা মুছে নিতে নিতে প্রণবীকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রণব? ইরফান প্রণবীর থেকে দৃষ্টি ফেরায় না। তার দৃষ্টি এখন যার পরনায় শান্ত। সে ক্ষান্ত হয়ে তাকিয়ে আছে ফর্সা মুখটাতে, গালের লাল তিলটাতে। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে ইরফান। ইনায়া আবারও প্রণবীকে বলল, বলো কি হয়েছে প্রণব? প্রণবী ভাবির কথায় জবাব না দিয়ে ইরফানকে বলল, সরি ইরফান মির্জা, আমিও ভুল করে ফেলেছি। যদিও জেনে শুনে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে করেছি, তবুও এটা ভুল। আর ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? ইরফানের ঘোর কাটে না। সে শুধু দেখছে তো দেখছেই মেয়েটাকে। প্রণবী এতক্ষণে সামান্য হাসে, তবে সে হাসি তাচ্ছিল্যের। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। ইনু কথা না বাড়িয়ে ভাইকে ডাকছে, চলো দাদান, মুখে পানি দেবে তুমি। নিজের জায়গা থেকে এক চুলো নড়ে না ইরফান। প্রণবী এবার ভাবিকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, তুমি এসেছো ভাবি? ভাইয়াকে কল করো। ইনু মলিন মুখে লাল হয়ে যাওয়া গাল দেখছে দাদানের, আবার দেখছে প্রণবীকে। অন্য কেউ হলে থাপ্পড় মেরেই ফেলতো ইনু, কিন্তু কাজটা যে প্রণবী করেছে ওকে কিছু বলতে পারবে না ইনু, আর কখনো বলবেও না। এটুকু বোধ তার আছে। ইরফান নড়াচড়াও করছে না যেন, শুধু নির্নিমেষ দেখছে কালো সালোয়ার স্যুটে একটা ছোটখাটো অগ্নি শিখা, যে এভাবে ধুমধাম চলে ওঠে। ইনু আসার পর থেকে সব দায়িত্ব কাঁধে তুলে নিল। ইসের মতো অত চালু নয়, তবে সবটা সামলে নিচ্ছে। প্রণবীর হাত ধরে রেখেছে আসার পর থেকে। মিস জেনির জ্ঞান ফিরেছে যদিও, তবে অতটা স্টেবল নয়। ইনায়া এসে ইরফানকে বলল, দাদান এবার তুমি যাও। পারবি তুই? বড় দাদানকে কল করে নিচ্ছি। ও শিট, দেখেছিস আমি কল করতে পারতাম না দাদানকে, মাথায় আসেনি রে, দাঁড়া কল করছি। ইরফানকে থামিয়ে দিয়ে ইনু বলল, না দাদান, তুমি বড় দাদানকে কল করো না। কেন? অবাক হয়ে জানতে চাই ইরফান। ইনু বলে, আমি কল করে ডেকে নেব, তুমি দাদান আসার আগে এখান থেকে যাও, নয়তো বড় দাদান খুব বকবে তোমাকে। ইরফান বোনের দিকে তাকিয়ে আছে। ইনু দূরে বেঞ্চিতে বসে থাকা প্রণবীর মুখের দিকে এক পলক তাকিয়ে ইরফানকে আবারও বলে ওঠে, গালে একটু অয়েনমেন্ট লাগিয়ে নিও দাদান। হেসে ফেলল ইরফান। ইনু চোখ বড় বড় করে বলল, হাসছো কেন? এতে আমার কিছুই হয় না, তুই যা তোর ননদের কাছে, আমি যাচ্ছি চুপচাপ। সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে শহরে। ইনশিরাহ ঘরের মধ্যে পায়চারি করছে এখন। এতক্ষণ ঘরটা গুছিয়েছে সে, মানে ঘরের কাঠছাড় বদলেছে, জিনিসপত্র এদিক সেদিক করে মিঠি মায়ের পিছু পিছু ঘরময় পায়চারি করছে। ঝুমঝুমের মা কিচেনে রাতের রান্না করে দিতে এসেছে। বারান্দায় দোলনার ওপরের কুশনগুলোকে ঠিকঠাক করে দিতে দিতে ইনশিরাহ ঝুমঝুমির মাকে বলল, আজ খিচুড়ি করো, আর শোনো, বিফ দিয়ে খিচুড়ি নয়, বিফ আলাদা ভুনা করবে, খিচুড়িটা রাখবে আলাদা। তোমার স্যার এভাবে খেতে পছন্দ করেন।
মিটে মিটে হাসছে ঝুমঝুমির মা। সবটা গুছিয়ে ইনশিরাহর কাছে গিয়ে হাসতে লাগলো নিশ্চুপ। ইনশিরাহ অবাক হয়ে বলল, হাসছো কেন এভাবে? স্যারের লাইগা আপনার মোহাব্বত দেখা হাসতাছি। আমার কি যে খুশি লাগতাছে আপনাদের দেখা এখন ম্যাডাম। ইনশিরাহ সামান্য হেসে নিজের কাজ করতে থাকে। ঝুমঝুমির মা বলতে থাকে, যতদূর শুনছি স্যার বড় হইছে ওই এতিমখানায়। বিয়ার পর আপনার ভোলা মন দেখা আফসোস লাগতো স্যারের জন্য। এত ভালো মানুষের বউটা সেবা যত্ন পাইব না, অক্ষণ ভীষণ শান্তি লাগতাছে। এইবার মনে হইতাছে স্যার পরিবার পাইছে। এবার আর 2-3 মাস পর পরিবারের নতুন সদস্য আনার কথা ভাবেন ম্যাডাম। নতুন সদস্য মানে? নতুন সদস্য কে? বাইসা। ইনশিরাহ চুপ করে থাকে। ঝুমঝুমির মা বিজ্ঞের ন্যায় বলে, এখন আপনার উপযুক্ত বয়স স্যারেরও। ইনশিরাহ সরল বোকাশোকা ঝুমঝুমির মাকে বলে, বাচ্চা নিতে উপযুক্ত বয়স হলেই হয় না ঝুমঝুমির মা। বাচ্চা একটা আবেগ নয়, শুধু একটা রেসপন্সিবিলিটি। উপযুক্ত মানসিক পরিস্থিতি দরকার হয়। আমার মনে হচ্ছে আমি এখনই প্রস্তুত নই। একটা বাচ্চা নিলাম দুম করে, তারপর তার টেক কেয়ার করতে পারলাম না ঠিক করে, এটা তো অন্যায় কাজ আমার মতে। নিজের কেরিয়ারটা একটু নেড়েচেড়ে দেখি, তারপর ভাববো বাচ্চার কথা। তখনই ভাববো যখন আমি সম্পূর্ণভাবে আমার সন্তানের হয়ে থাকতে পারবো। তার প্রতি দায়িত্ব পালনে একটুও যেন গাফিলতি না হয়। এখন আমাকে দেখছো, আমি এখনো ভীষণ অগোছালো। ঝুমঝুমির মা ম্যাডামের এত জটিল কথা বুঝতে পারে না। বাচ্চা নিতে এত হিসেব নিকেশ করতে হয়? ঝুমঝুমিকে জন্ম দিতে গিয়ে তো সে করেনি। পেটে এসেছে, জন্ম দিয়েছে, দুধ খাইয়েছে, লালন পালন করেছে। কি জানি বাবু শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপার। এসব ঝুমঝুমির মায়ের মাথায় ঢুকবে না। সে চলে যায় রান্নাঘরে। রাতের রান্না সেরে ঝুমঝুমির মা যখন চলে যায় তখন সন্ধ্যা 7টা। ইনশিরাহ বারবার ঘড়ি দেখছে। ইদানিং এসপি খুব রাত করে বাড়ি ফেরে। লাঞ্চ টাইমে 1 ঘন্টা আর রাতে 9 ঘন্টা। এতটুকু সময় পাওয়া যায় লোকটাকে। বাইরে ঝমঝমে বৃষ্টি। বৃষ্টি হলে মইনের অসভ্যতামি বেড়ে যায়। ঠেলে ঠুলেও দূরে সরানো যায় না। বাবুই পাখি নিজের বাড়িতে যেভাবে ঘাপটি মেরে থাকে, গোটা রাত ঠিক তেমন কাটে ইনশিরাহর মইনের মুখে। ইনশিরাহ ভাবতে ভাবতে হাসলো। ফোনটা হাতে তুলে নিয়ে কল দিল মইনের পার্সোনাল নাম্বারে। কলটা কেটে দিল মইন। ইনশিরাহ মজা করে আবারও দিল, বারবার দিল। বারবার কলটা কেটেও 9 বারের বার মইন কলটা রিসিভ করে। তার দৃষ্টি হাতে একটা কাগজে নিবদ্ধ। এসে কিছু বলার আগেই মইন বলে উঠল, কি ব্যাপার, কল কেটে দিচ্ছি তো? ইসি একটু থমকায়, পরপর বলে, কি ব্যাপার এসপি, আজকাল বউকে ধমকাতেও শিখেছো যে? মইন চুপ করে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে গলার স্বর খাদে নামিয়ে বলল, আজ তাড়াতাড়ি ফিরছি, আর আধা ঘন্টা লাগবে। এসে খুশি হয়ে কল কেটে টেবিল সেট করে একটা সুন্দর বৃষ্টিস্নাত রাতের পরিকল্পনা করে নেয় বসে বসে। বেশ কদিন দুজনে নিবিষ্ট হয়ে সময় কাটানো হয়নি। ইসি আজ নিজে থেকে আমন্ত্রণ জানাবে মইনকে। মইন এটা ভীষণ পছন্দ করে। ওয়ার্ড্রপ খুলে মইনের পছন্দের একটা শাড়ি বের করে গড়া গলায় ব্যাকলেস স্লিভলেস ব্লাউজের সাথে পরে নিজেকে আয়নার সামনে হাসতে হাসতে লুটোপুটি খায় সে। কি ইশিয়া যে তো হ্যাংলা হয়েছে! স্বামীকে খুশি করতে আর কত চেষ্টা শাড়ি পরবে। গায়ের পারফিউম মেখে পুরো স্পটের বিবি হয়ে অপেক্ষা করছিল একা অ্যাপার্টমেন্টে। মইন ঠিক আধা ঘন্টা পরেই এলো। অল্প স্বল্প ভিজছে সে। দরজা খুলেই দেখতে পেল তার জন্য অপেক্ষা করছিল এক টুকরো হৃদয় প্রশান্ত করা চাঁদ। ইসি দাঁড়িয়ে আছে লাজুক হয়ে। মইন শুকনো মুখে ইসির পা থেকে মাথা দেখে। ইসি ভ্রু উঁচিয়ে খুনসুটি করে বলে, কোলে নাও। ভেতরে ঢুকে মইন। ইসি দরজা বন্ধ করে আশ্চর্য হয়ে বলে, কি ব্যাপার, কোলে নাও। কেমন বাচ্চা সুলভ পাই না। ইসির সরল মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে আস্তে ধীরে মইন বলে, আমার ট্রান্সফার অর্ডার এসছে এসে। আচ্ছা একটু পানি দাও, পানি খাবো। ভীষণ রেগে গিয়েছে ইহান তাজওয়ার মির্জা। হসপিটালে এসে ইনুকে বকেছে কেন তাকে আগে জানানো হয়নি। ইনু চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদিকে প্রীতম পেরুনাকে নিশ্চিন্ত করার হয়েছে এখানে ইহান তাজওয়ার মির্জা এসেছে। প্রীতম ইহানের কথা শুনে একেবারেই নিশ্চিন্ত হয়েছে।
মিস জেরিকে আগামীকালই রিলিজ করে দেওয়া হবে, তবে আজ রাতটা থাকতে হবে এখানে। 3টে স্যালাইন চলবে সারা রাত। প্রণবী মিস জেরির কেবিনে তার মাথার কাছে বসে আছে মিস জেরির হাত ধরে। ইনু একটা সোফাতে। ডক্টরের সাথে কথা বলে ইহান কেবিনে ঢুকে বোনের দিকে তাকিয়ে বলল, এখানে কে এনেছে ওদের? প্রণবী আর মিস জেনিকে হসপিটালে কে এনেছে? ঘামছে ইনু, ঢোক গিলছে বারবার। আর চোখে প্রণবীকে এক পলক দেখে বড় দাদানকে বলল, এক পথচারী এনেছে দাদান। প্রণবী চুপচাপ ভাবির মিথ্যা কথাগুলো শুনছে। তার মুখ ভাবলেই শীন। অবশ্য এসবে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। ইহান বলল, রাত বাড়ছে, এখানে কাউকে থাকতে দেয়া হয় না, নার্সরা আছে। তোরা দুজন অ্যাপার্টমেন্টে একা আজ রাতটা থাকবি কি করে? ইনু এবারও ঢোক গিলছে। ইহান কোনো কিছু না ভেবেই বলল, আমাদের বাড়িতে যাবি? ইনু আর একটা ফাঁকা ঢোক গিলে বলল, প্রণকে নিয়ে ওখান থেকে যাব কি করে দাদান? ওখানে মেজো দাদান আছে তো, প্রীতম আমাকে খুনই করে ফেলবে। ও শিট, আবার মাথা থেকে বেরিয়ে গেছিল। বলেই 2 মিনিট কিছু একটা ভাবলো ইহান। পরপর বলল, আচ্ছা চল, ইসি ফ্ল্যাটে পৌঁছে দেই তোদের। আজ রাতটা ওখানে থাক, আমি কাল খুব ভোরে এসে তোদের পিক করে নেব। ট্রান্সফার অর্ডার এসেছে মানে? স্তম্ভিত হয়ে বিস্ফোরিত নেত্র যুগল মেলে বইনের গম্ভীর উদাসীন মুখের দিকে তাকিয়ে আছে। বইনও সরাসরি বউয়ের চোখের দিকে তাকিয়েছিল। ইসি আবারও বলে উঠল, বলো মানে কি? অর্ডার এসেছে কেন? ওটা আমারও প্রশ্ন। কজ দেখেছি আমার গাফিলতি, হেডকোয়ার্টার থেকে জবাব পায়নি এসে। গাফিলতি? ইসি লোকটাকে দেখছে, তার হঠাৎ এত খারাপ লাগছে মানুষটার চোটে। এটা একটা অত্যন্ত বড় দুঃসংবাদ বইনের জন্য। বইন চোখ নামাই না। ইসি ছুটে গিয়ে পানি এনে বইনের হাতে পানি দেয় 1 গ্লাস। পানি খেয়ে গ্লাসটা ইসির হাতে দিতেই ইসি বলল, কোথায় ট্রান্সফার হয়েছে? বান্দরবান। অস্ফুট স্বর জবাব দিতেই দ্বিতীয় দফায় চমকে ওঠে ইনশিরাহ। বান্দরবান? সরাসরি বান্দরবান? এটা কেমন জুলুম? এর যৌক্তিকতা কি? একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে ইসি আহত গলায়। বইয়ের ভাবলে শহীদ মুখে কিছু মুহূর্ত ইসিকে দেখে। কোনো জবাব না দিয়ে সোফাতে বসে এক হাতে টেনে নেয় ইসিকে। কোলে বসিয়ে গম্ভীর উদাস মুখে ইসিকে ভালো করে খেয়াল করে বলে, এইভাবে আমার জন্য সেচেছিলে তুমি? ইসি বলিন মুখ করে উপর নিচে মাথা ঝাঁকিয়ে জবাব দেয়। বইন একটা তপ্ত শ্বাস ফেলে ইসির নরম দুটো হাত ধরে অপরাধীর ন্যায় বলল, আই এম সরি, তোমার এই সময়টা নষ্ট করে দিলাম। বাট ট্রাস্ট মি, আই ওয়াজ ডেসপারেট টু শেয়ার উইথ ইউ। ইসি তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বামীর দুগালে রেখে বলে, এবং আমি সরি, ভীষণ সরি। আমি তোমার এই মুহূর্তে মন খারাপ দূর করার উপায় আমার জানা নেই ফরাজি। আমি কি করতে পারি? ফোন বেজে উঠল ইসির। কলটা রিসিভ হতেই ওপাশ থেকে ইহান অনেক কিছু বলল ইনশিরাহকে। কল কেটে বইনের দিকে তাকিয়ে বলল, ইনু আর প্রণো আসছে। মিস জেনি হসপিটালে। আজ রাতটা আমার এখানে থাকবে। হ্যাঁ, তো আসতে বলো। বলেছি। ইসি বইনের দিকে এগিয়ে যায়, জড়িয়ে ধরে শক্ত করে ভীষণ নম্র স্বরে বলে, মইন, আমি কি করব বলো? তোমার জন্য আমার ভীষণ খারাপ লাগছে। এখন কি হবে মইন? বিক্ষিপ্ত মনটা এমন নরম স্বরে প্রশান্ত হয় খানিকটা। ইসিকে আগলে নিয়ে বইন জবাব দিল, আমি প্রেয়ার দেবো একটা, তাতে যদি কাজ না হয় যা হবে দেখা যাবে। তার আগে এই শাড়ি ব্লাউজ পাল্টে এসো। এই শাস্ত্রকে শুধু আর শুধুমাত্র আমি না হয় দেখবো। ইনুকে দেখে কি লাভ? চূড়ান্ত মন খারাপে লজ্জা পায় ইনশিরাহ। উঠে গিয়ে শাড়ি পাল্টে প্লাজো টি শার্ট পরে আসে। বইয়ের ইউনিফর্ম পাল্টে নেয়। ইসি বইয়ের ট্রান্সফার অর্ডারটা দেখলো ভালো করে। আচানক বুকটা কেমন খা খা করে ওঠে। বান্দারবান? যদি বইয়ের কিছু করতেই না পারে, এভাবে এতটা দূরে সবার থেকে আলাদা হয়ে যাবে ওরা দুজন। বইয়ের এসে ওর কাঁধে একটা হাত রেখে বলল, মেহমান আসছে বাসায়, এখন এই টপিকটা অফ করো। রাত 11টা নাগাদ ইহান ইনু আর প্রণবীকে ইসির অ্যাপার্টমেন্টে রেখে যায়। ইনু ফোন করে প্রীতমকে দেখে পারমিশন নিয়ে নিয়েছিল এই ব্যাপারে। বইয়ের ইসি নিজেদের দুঃসংবাদ চেপে রেখে আপাতত অতিথি আপ্যায়নে ব্যস্ত। অ্যাপার্টমেন্টে একটাই বেড। ইনশিরাহ নিজেদের বেডরুমটাতে নতুন চাদর বিছিয়ে ছেড়ে দেয় ইনু আর প্রণবীকে। প্রণবী রাজি হয়নি এভাবে স্বামী স্ত্রীর ব্যক্তিগত বেডরুমে থাকতে। ইনশিরাহ অনেকবার বলার পরেও রাজি হয়নি।
ওদের তাই গেস্ট রুমে ম্যাট্রেস বিছিয়ে দিয়ে ইরশিরাহ রুমে এসে থমকে দাঁড়ায়। বই ল্যাপটপের সামনে বসে একটা প্রেয়ার লিখছিল, আর ট্রান্সফার অর্ডারটা আটকে দিতেই রাতে প্রীতম প্রেরণাদের পৌঁছে দিয়ে ঘন্টা চারেকের মতো বিশ্রাম নিয়ে ভোরের ট্রেনেই ঢাকা ফেরে। ইহানও খুব ভোরে ইনু আর প্রণবীকে ইসির অ্যাপয়েন্টমেন্ট থেকে তুলে নেয়। ইরশিরাহ গিয়েছে তাদের সাথে মিস জেরিকে দেখতে। হসপিটালে ঢুকে নিরিবিলিতে প্রীতম যখন শুধুমাত্র বউ আর বোনকে পেল, শুরুতেই প্রীতম ইনুকে বলল, কিভাবে কি করলে বলো, কি হয়েছিল এবার বলো, কি এনেছে ওদের এখানে? বারবার ঢোক গিলছে ইনু। সে টের পাচ্ছে প্রীতমকে সে মিথ্যা বলতে পারবে না, তবে দাদারের নাম শুনলে এখানে কি হবে সেটা ভেবে ইনুর ফর্সা মুখটা শুকিয়ে একটুখানি হলো। ইনুর নির্লিপ্ততা টের পেয়ে প্রণবী চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিজেই বলে ওঠে, ভাইয়া। প্রীতম ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকাতেই প্রণবী বরফ ঠান্ডা গলায় বলল, একজন পথচারী এনেছে আমাদের এখানে, সে চলে গিয়েছে। ইনুও তাকায় প্রণবীর মুখের দিকে, তীব্র গ্লানি জেকে ধরে মুহূর্তের তাকে। এই মেয়েটাও মিথ্যে বলল কেন? কিসের জন্য? বরাবর প্রীতমী শুদ্ধকে নিয়ে যায় ওয়াসিতের কবর জিয়ারত করাতে। এবার তা হলো না। আজ সারাদিন প্রেরণা শুদ্ধের জন্ম নিবন্ধন সনদ নিয়ে ইউপি অফিসে ছোটাছুটি করেছে। ইউপি চেয়ারম্যানকে পায়নি, যদিও শুদ্ধ ছিল প্রেরণার ফুপির কাছে। বিকেলে শুদ্ধ, ফুপি আর 18 বছর বয়সী ফুপাতো ভাইকে নিয়ে প্রেরণা ওয়াসিতের পারিবারিক কবরস্থানে যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। ওয়াসিত সারিফ এবং প্রেরণার ফুপি মুমিনা একই এলাকার, পাশাপাশি দুটো ওয়ার্ডের মানুষ। এখানে ওয়াসিতের একটা বাংলো ছিল, যেটা প্রেরণা বিক্রি করে এলাকা সূত্রে পাওয়া অনেক জমি সেগুলো সেভাবেই পড়ে আছে। ওয়াসিত ছিল এতিম, তার কোনো ভাই বোন ছিল না। তার চাচারা ভীষণ লোভী এবং চতুর লোক, যার বর্তমানে ওয়াসিতের জমি জমা দখল করে নেওয়ার বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আড়ালে আবডালে। শুধুমাত্র প্রেরণার জন্য পাচ্ছে না। এই এলাকার নামকরা বাড়ির নাম শরীফ বাড়ি, পাশাপাশি 18টা বাংলো। প্রেরণা এই বংশের বউ ছিল, তবে কখনো সমাদর পায়নি এই মানুষগুলোর থেকে। ওয়াসিতের মৃত্যুর পরে যেন মানসিকভাবে প্রেরণা আরও আঘাত পাচ্ছিল এই লোকগুলোর থেকে, তাই তো সব ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল। কবরস্থান বাংলোগুলোর থেকে খানিকটা দূরেই ছিল। প্রেরণা সিদ্ধান্ত নিয়েছে কারোর সাথে দেখা করবে না। তাদের স্থল ফোটানো কথা প্রেরণার আর সহ্য হয় না। প্রেরণা আর এগোলো না। দূর থেকেই সাদা মার্বেল পাথরে বাঁধানো পারিবারিক কবরস্থানের গেট চোখে পড়তেই পা থমকালো ভদ্র মহিলার। আর সামনে এগোনোর সাহস, মানসিক শক্তি নেই তার। প্রতিবারের মতো সে ধপ করে বসে পড়ে লাল পাথরের বেঞ্চটাতে। আর যেতে পারবে না সে। ফুপাতো ভাই রবিনকে বলল, শুদ্ধকে নিয়ে যাও ওর পাপার কবরের কাছে। প্রেরণার কণ্ঠস্বর স্বাভাবিক। মুবিনা আঁচল দিয়ে চোখ মুছলেন। শুদ্ধ রবিন মামার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রেরণা ছেলেকে টেনে কাছে নিয়ে চুমু খেয়ে বলল, মনে আছে কি বলতে হবে? মাথা নাড়ায় শুদ্ধ। তার মনে আছে। প্রেরণা জিজ্ঞেস করে, কি? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দু চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে প্রেরণা। সে বহু আগেই সিদ্ধান্ত নিয়েছে ছেলের সামনে ওর পাপার জন্য কাঁদবে না। আজও তাই হলো। সে তার কথা রাখলো। রবিন এগিয়ে যায় শুদ্ধকে নিয়ে তার পাপার কবরের কাছে। এদিকে ঠিক তখন প্রেরণার সাথে দেখা হয়ে যায় ওয়াসিতের চাচা মুত্তালিবের। প্রেরণাকে এভাবে দেখতে পেয়ে বিস্মিত হয়ে বলে, ওমা, বউ বাঁচে, ভালো আছো? জি ভালো, আপনি ভালো আছেন? কথায় কথায় মুত্তালিব তুললেন নানা অভিযোগ। প্রেরণাকে দোষী করলেন। তাদের বংশের নাতিকে প্রেরণা কেন এত তাদের থেকে আড়াল করে, সেই নিয়ে নানা অভিযোগ তাদের। প্রেরণা জবাব দেয় না। মুত্তালিব সব আলোচনা নিয়ে শেষে ফিরলেন ওয়াসিতের জমিতে। প্রেরণাকে বোঝাতে চাইছে জমিগুলো প্রেরণা যাতে অল্প দামে বিক্রি করে দেয়। তখন প্রেরণা ক্ষিপ্ত হলে জানিয়ে দেয়, ও সব কিছু শুদ্ধর বাবার ছিল, এখন সব শুদ্ধর। শুদ্ধ বড় হোক, তারপর ও বুঝবে কি করতে হবে। আর বাংলোটা বিক্রি করে ওই টাকা দিয়ে ফ্ল্যাট আমি শুদ্ধর নামেই কিনেছি। ও বড় হোক, মানুষ হোক, তখন বাবার পৈতৃক জমিতে আরেকটা বাংলো আমার ছেলে তুলবে। আপনারা এত দুশ্চিন্তা করেন কেন চাচা?
মুখটা অন্ধকার করে মুত্তালিব প্রেরণাকে অনেক সাধলো বাড়িতে ঢোকার জন্য। প্রেরণা গেল না, শুদ্ধকে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারলেই যেন বেঁচে যায়। বিকেলে মিস জেনিকে নিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পরে প্রীতম গেল বাজার করতে। প্রণবী তখন মিস জেনির পাশে বসেছিল। এনু এক বাটি স্যুপ এনে মিস জেনিকে দেয়। মিস জেনি তার কেউ না সত্যি বলতে, তবে এই মহিলা প্রতিদিন কি ভীষণ আদরে রাখে এনুকে, তাই এনু খুব সেবা করছে মিস জেনির। এনু ভাবে তার শাশুড়ি থাকলে হয়তো এমন আদর সে পেত। তাদের দুই বোনের কপালে শ্বশুর শাশুড়ির নেই। এনুর চা ননদ আছে দুটো, এশিয়াপুর তাও নেই। মির্জা বাড়ি থেকে খবর এসেছে মাম্মা আর বড় মা মেজমা আসছে মিস জেনিকে দেখতে। ওনারা সবাই টাঙ্গাইল থেকে আজ সকালেই ফিরেছে। খুব গন্ডগোল লেগেছিল নাকি বিয়ে বাড়িতে, বিস্তারিত শোনেনি ইনু। বাড়ির মেয়েটকে কি রাঁধতে হবে বলে ইনু চলে যায় প্রণবীর জন্য চা আনতে। গতকাল ভিজে গলায় বসিয়েছে আবারও, সেটা সারতে হবে চা খেয়ে। কল বাজছে, ইনু এসে নিজের ফোনটা তুলে দেখলো ইরফানের নম্বর। খানিকটা আড়ালে গিয়ে কলটা রিসিভ করে ইনু বলল, হ্যাঁ দাদান বলো। মিস জেনি কেমন আছেন? ভালো, স্বাভাবিক কথাবার্তা বলছেন। ডায়াবেটিক্সের পেশেন্ট, ঘা শুকাতে সময় লাগবে বোঝই তো। ইরফান কিছু মুহূর্ত চুপ করে থেকে বলল, তুই কেমন আছিস? তোর বর কিছু বলেছে আমাকে নিয়ে? আমি ওদের হসপিটালে এনেছি তাই? না, ওনা জানে না দাদান, আমি বলিনি। আর তোর ননদ, সেও বলেনি? নালিশ করেনি ভাইয়ের কাছে? না, প্রণমেও লুকিয়ে গিয়েছে কথাটা। কলিং বেল বেজে ওঠায় ইনু তাড়াহুড়ো লাগিয়ে কল কাটার আগে বলল, আচ্ছা রাখছি দাদান, প্রীতম এসেছে বোধহয়। কল কাটার পরেও ইরফান বোকার মতো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। পরপর কণ্ঠে বিস্ময় এবং অবিশ্বাসের সুর মিশিয়ে বলে ওঠে, কথাটা লুকিয়ে গেছে জ্ঞানী আবার আদরের বোন। দুর্ঘটনা ঘটেছে। স্বামী নিয়াসার শহরে ফেরার পরে মেয়ের থেকে জানতে পেরেছে। জামাইয়ের ওপর খানিকটা মনোক্ষুণ্ণ হয়েছে স্বামীন। এতগুলো ঘন্টার মাঝে তাকে একটিবার ফোন করে জানাতে পারলো না মইন? ওরা সবাই, ইহান, তাজওয়ার, মির্জা সহ মির্জা বাড়ির সবাই চলে এসেছে ইসির কাছে। কিন্তু যখন মইনের মুখটা দেখলো, স্বামীনের সব অভিমান জল হয়ে গেল। ছেলেটার মন খারাপ চেহারায় নামিয়েছে, অথচ কত প্রাণোচ্ছল ছেলেটা শ্বশুর শাশুড়ির সাথে। ইসির ড্রয়িং রুমে শ্বশুর শাশুড়িদের সামনে মইন বাসার পোশাক, ট্রাউজার এবং টি শার্টে বসে আছে ভদ্র মতন। এতক্ষণ চলেছে বিশদ আলোচনা। মইনের প্রেয়ার ধোপে টোকেনি, তাই ট্রান্সফার বহাল থাকবে। ইনশিরাহর মন ভালো নেই, তবুও সে বাপের বাড়ির লোকজনের জন্য কিছু স্ন্যাক্স রেডি করছে। জামাইয়ের শান্ত মুখ বিবরের দিকে চেয়ে স্বামীর একটাই কথা বলল, দেখো, আমি কিন্তু তোমার এই ট্রান্সফারটা খুব সহজে আটকে দিতে পারি বাবা, তুমি ভেবে দেখো। মইন প্রথম থেকেই রাজি না ব্যাপারটিতে। কারি কারি টাকার ব্যাপার, তার কাছে আপাতত সেই সামর্থ্য নেই। গতকাল রাতে এই নিয়ে ইসির সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে। ইসি তারপর ঠান্ডা মাথায় প্রস্তাব দিয়েছিল তার মোহর আনার টাকাটা ব্যবহার করতে। সেবার ঘরের ফার্নিচার কিনতে ব্যবহার করার কথা বললে তখনও মইন নাখোশ করেছিল। এবারও তাই। এবার ইসির ওপর কিছুটা বিরক্ত হয়েছিল মইন, রেগে গিয়েছিল হঠাৎ। শেষটাই ইসি আর জেদ করেনি বিষয়টা নিয়ে। টাকা পয়সার বিষয় নিয়ে অন্তত সে মইনের ইগো হার্ট করতে চায় না। আলো খুব ভয়ে ভয়ে জামাইকে বলছে, দেখো, তোমার শ্বশুর খুব একটা ভুল বলছেন না, তুমি রাজি হও। ইলহাম মির্জার, ইসমাম মির্জারও একই বক্তব্য। মইন খুব সুন্দরভাবে সবার পরামর্শ পাশ কাটিয়ে গেল। ইহান বড়দের থেকে আড়ালে নিয়ে ধৈর্য ধরে মইনকে বোঝালো। কোনো কাজ হয়নি আপাতত। মইন শ্বশুরের অর্থের জোরে কিছুই করবে না। ইহান শেষটাই বলল, অহেতুক জেদ করছো তুমি, এর পেছনে বড়দের ভালোবাসাটা দেখলে না? মইন সামান্য হেসে বলল, গিয়ে 6 মাস থাকে, তারপর আবার ট্রান্সফার নিয়ে আশেপাশে কোনো জেলায় চলে আসবো। আপাতত সবাইকে তুমি একটু বোঝাও, আমার দ্বারা হবে না এটা ইহান। 1 সপ্তাহ পরে মইন চলে যাবে বান্দরবন। এদিকে বড়রা সবাই চিন্তিত।
জামাইয়ের ওপর এইবার আলো স্বামীন খানিকটা বিরক্ত হলেও মানিয়ে নেয়। সারা জীবন পরিশ্রম করা ছেলেটা হুট করে শ্বশুরের অর্থ নির্ভর হবে, এটা ভাবাও মূর্খামি। মেয়ে জামাইকে নিয়ে আবারও জরুরি আলোচনায় বসলো বাড়ির বড়রা। প্রসঙ্গ হচ্ছে ইসি। মঈন বান্দারবান চলে গেলে ইসি কি করবে সেটা জানতে চাইছে স্বামীন। মঈন স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। ইসমাম মির্জা ইসিকে বলল, বলো বড় আম্মা, কি করবে? ইসি একটিবার ভাবলও না, সাথে সাথে জবাব দিল, আমি ওর সাথে যাব ছোট বাবা, আর কি করব? কিন্তু তুই একটা চাকরি করিস ইসি। ইহানের কথায় ইনশিরাহ চুপ হয়ে যায়। পরপর বলে, আপাতত আমি যেতে চাচ্ছি, আমার রেজিগনেশন দিয়ে দেব। আমি ওখানে কিছু একটা ট্রাই করব না হয়। সবাই হা করে বাড়ির বড় মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। মঈন একটি শব্দও বলেনি, সে চুপচাপ ইসির কথা শুনছে। স্বামীর মেয়ের কথা শুনে খুশি হয় ভীষণ, তবুও তার পিতৃসত্তা আবেগী হয়ে বলে ওঠে, সবকিছু এত ইজি হবে না মা, তুমি চাইলে এখানে থেকে কাজটা শিখতে পারো। আর তাছাড়া 6 মাস গিয়ে মঈন ওখানে পরিবেশ বুঝুক, তুমি না হয় পরে যেও। আলো, ঋতু, পরি কেউই কথা বলছে না। আর এক একজনের এক এক মত থাকবেই। শুধু জামাই আর মেয়ের ব্যক্তিগত ব্যাপারে পরামর্শ দিতে ইচ্ছে করছে না তাদের। ইসি মঈনের চোখের দিকে তাকায়। মঈন তখনও নিশ্চুপ। শ্যামলা রঙের সুন্দর মুখটা নিকোষ কালো চোখের দৃষ্টি দেখে ইসি আজও বুঝে নিল মঈন চাচ্ছে ইসির যেটা ভালো লাগবে সেটা করতে। কাউকে খুশি করে একটা কাজ করার প্রয়োজন নেই, যদি না সেটা মন থেকে আসে। একটা মহানগরীর মেয়ে হুট করে স্বামীর হাত ধরে বান্দারবান গিয়ে থাকবে, তাও ইসির মতো খুঁতখুঁতে স্বাধীনচেতা মেয়ে। মঈন এটা নিয়ে সন্দিহান ছিল কিঞ্চিত, কিন্তু ইসি প্রফুল্ল চিত্তে বাবা মা চাচা চাচি বড় ভাইয়ের সামনেই মঈনের দিকে ফিরে স্পষ্ট স্বরে বলল, আমি তোমার সাথে যেতে যাচ্ছি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আলো এখন আর একটা কথাও বলে না, শুধু পরিকণ্ঠে আদর মেখে বলে ওঠে, মা তুই পরে না হয় যা, এভাবে হঠাৎ তোর অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হয়। কিন্তু আমি বরাবর বলেছি আমি সংসারটা করতে চাই, এবং সেটা মইনের থেকে এত মাইল দূরত্ব থেকে নয় নিশ্চয়ই। স্বামীন সহ বাড়ির বড়রা সবাই তখনই চুপ হয়ে যায়। ইনশিরাহ এইবার মায়ের দিকে তাকিয়ে বলে, মামা আমার জায়গায় তুমি থাকলে কি করতে? আমি তোমার পাপার সাথে যেতাম। অস্ফুটে আলো বলে দেয় মেয়েকে। ইনশিরাহ উঠে দাঁড়ায়, পাপার দিকে তাকিয়ে বলে, রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো বাবা। স্বামীন হাসে, দীর্ঘ সময় মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তুমি কাজটা ওখানে থেকেই করবে, রেজিগনেশন দিতে হবে না আম্মা। রাতে খেয়ে দিয়ে শ্বশুর বাড়ির লোক চলে গেলে মঈন বেডরুমে ঢুকে তার বউকে কাছে টানলো। নিভৃতে ইসির কোলে মাথা রেখে নম্র স্বরে বলে, আরেকটাবার কি ভাবতে চাচ্ছ? দেখো, সব দিক বিবেচনা করে নেবে। আমি সব মিলিয়ে 9-10 ঘন্টা বাড়িতে থাকবো। ওটা বান্দরবান, হুট করে ছুটে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়তে পারবে না। চাইলে সময় কাটাতে বান্ধবী কিংবা বোনদের বাড়িতে ডেকে নিতে পারবে না। বাবাকে দেখতে আসতে পারবে না যখন ইচ্ছে তখন। কিন্তু সত্যি তো এটাই, আমাকে ওখানেই থাকতে হবে, আমার ওখানেই থাকা উচিত। স্পষ্ট করে বলে দেয় ইসি। শুকনো হাসলো মঈন, বউয়ের গালে হাত রেখে বলল, তুমি শিখে গিয়েছ উচিত অনুচিত কি। হ্যাঁ। কেন? কারণ ইটস ওয়ার্থ ইট। বলেই ইনশিরাহ মঈনের পাশে শুয়ে পড়ল। মঈনকে জড়িয়ে ধরে সে রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হলো বড়লোক বাপের বুকে যাওয়া উচ্ছন্নে যাওয়া মেয়েটা। মঈন ঘুমন্ত মুখবিবর থেকে নিজের দৃষ্টি সরায় না। যে মেয়েটিকে একদিন বুঝিয়েছিল এটা বিয়ে শোধবোধ খেলা নয়, আজ মেয়েটা কেমন লাগামহীন হয়ে শুধু দিয়েই যাচ্ছে মঈনকে। মিষ্টি আন্টির এক টুকরো বরফখণ্ড এভাবেই গলে মঈনের সবটুকুতে আছড়ে পড়ুক, রাজ করুক। আজকাল মঈনের খুব ইচ্ছে করে 2 থেকে 3 হতে, কিন্তু এই মেয়ে সব মানলেও এটা মানবে না এত তাড়াতাড়ি। ইসি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সবসময় সচেতন থাকে, সাংঘাতিক সচেতন। ওর হাবভাব দেখে মঈন বুঝেছে এখনই বেবি নেওয়াতে তার ঘোর আপত্তি। সত্যি বলতে এত তাড়াতাড়ি কেউ তো চায় না বেবি। মঈনের মতো অত লোভী নয় কেউ। একা একাই হাসে মঈন, আরেকটু বউয়ের সাথে মিশে গিয়ে বলে, ভাই মঈন, আস্তে ধীরে। সব এভাবে একসাথে পেলে আনন্দের ছুটে তুমি হার্ট অ্যাটাক করবে। সবকিছু আস্তে ধীরে হোক,
25-এর বুড়ি বাচ্চা বউ, বড় হোক আরেকটু, তারপর। প্রেরণা আটকে পড়েছে ফুপির বাড়িতে। শুদ্ধের জন্ম নিবন্ধন সনদ সূত্রে আজকেও ফিরতে পারবে না। ফোন করে মিস জেনি আর সবার খোঁজ নিয়েছে। সকালের রান্নাটা মেইড করে রেখে গিয়েছে। ইনুরাজকে একটা প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে, সেখানে যেতেই হতো। প্রীতমও গিয়েছে সাথে, ইনুর গার্ডিয়ান হিসেবে। যদিও ইনু শুরুতেই পাপাকে কল করে বলেছিল। ইসমাম মির্জা শীতল কণ্ঠে জানিয়ে দিয়েছেন, স্বামীকে নিয়ে যাও, এখন পাপার সাথে এত ফর্মালিটি দেখাতে হবে না। বাড়িতে প্রণবী আর মিস জেনি, কোনো কাজ নেই দুজনের। মিস জেনি দুর্বলতা কাটিয়ে সুস্থ হলেও কপালের ঘাস শুকায়নি। এমনিতেই হাঁটাচলা করতে পারছেন স্বাভাবিকভাবেই। প্রণবী গান শুনছে, মিস জেনির কোলে মাথা রেখে। ওর চুলে আদরে আঙ্গুল চালিয়ে বিলি কেটে দিচ্ছিলেন মিস জেনি। খানিক বাদে কলিং বেল বেজে ওঠে। মিস জেনি ধীরে ধীরে উঠে দরজার কাছে যায়। তার পেছন পেছন চলে যায় প্রণবীও। ডোর ভিউয়ারে ইরফান মির্জার কৃষ্ণবর্ণের গম্ভীর অথচ শান্ত মুখটা দেখতেই মিস জেনি প্রণবীর দিকে তাকায়। অস্ফুটে বলে, ইরফান মির্জা। চূড়ান্ত বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে প্রণবী। দাঁতে দাঁত চেপে বলে, কি নির্লজ্জ লোক রে পাপা। দরজা খুলবো নাকি? প্রীতমকে কল করব? একটু ভাবে প্রণবী, তারপর আস্তে ধীরে বলে, ভাইয়াকে যা বলার আমি বলবো। আপাতত দরজা খুলুন, দেখুন বোনের জন্য এসেছে কিনা। দরজা না খুললে তো আবার অসামাজিক হয়ে যাব। আমরা ওনাদের বোনকে ওনাদের থেকে নাকি কেড়ে নিয়েছি, এমন হুল ফোটানো কথা শুনতে হবে। ইরফান মির্জা দাঁড়িয়েছিল হাতে ফলের প্যাকেট নিয়ে। মিস জেনি দরজা খুলতেই ইরফান মুখটা হাসি হাসি করে বলল, কেমন আছেন মিস জেনি? মিস জেনি হাসতে চাইলেও পারে না, গম্ভীর হয়ে বলে, ভালো, তুমি? ইরফান বলে, আসলে আপনাকে আর ইনুকে দেখতে এলাম। আত্মীয় আমরা, সামাজিকতার একটা ব্যাপার আছে না, বলুন। আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে। প্রণবী কোচকানো কপাল আরো কোচকে নিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফান গম্ভীর হয়ে বলল, মেহমান আসলে দরজা আটকে এভাবে দাঁড়িয়ে থাকতে নেই, আমার বোনটা কষ্ট পাবে। বড় বড় শ্বাস ফেলে একপাশে সরে দাঁড়ায় প্রণবী। ইরফান ভিতরে ঢুকে ভান করে ডাকছে, ইনু কোথায় তুই? যেন সে জানেই না ইনু বাড়িতে নেই। ভাবি বাড়িতে নেই। রাগি রাগি গলায় জবাব দেয় প্রণবী। ও তাই নাকি? ইস, ভুল সময় এলাম। আচ্ছা, অপেক্ষা করছি। ফলের প্যাকেটটা সেন্টার টেবিলে রাখতে রাখতে ইরফান বসলো সোফাতে। প্রণবী দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। ইরফান বলল, এভাবে আমার সামনে দাঁড়িয়ে থেকে আমাকে কোম্পানি দিতে হবে না। আমি জানি তোমরা আত্মীয় হিসেবে যথেষ্ট সামাজিক। যাও, ভেতরে যাও, আমি একা একা অপেক্ষা করছি। মেজাজের 12টা বেজে গেল প্রণবীর। বিড়বিড় করে দুটি গালি দিল। ইরফান শুনল না। সে বলল, কি বললে? কফি খাবো না চা খাবো জানতে চাইলে? ওয়েল, এক কাপ চা হলে খাওয়াই যায়। বোনের বাড়িতে এসে কিছু মুখে না দিলে বোন কষ্ট পাবে, তোমার ভাবি কষ্ট পাবে। উত্তপ্ত মেজাজ নিয়ে নিজের স্থানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে প্রণবী। ভাইয়া ভাবি কখন আসবে জানা নেই। 1:30টার আগে আসবে না সম্ভবত। তবে সে চাচ্ছে দ্রুত প্রোগ্রাম শেষ করে আসুক। ভাবি সচক্ষে যেন তার প্রাণপ্রিয় দাদানকে এখানে দেখে। ইরফান সোফায় বসে পা থেকে মাথায় মেয়েটিকে চোরা চোখে এক পলক দেখে নেয়। গোছালো পরিপাটি মেয়েটার চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় ক্লান্তির ছাপ। কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে ঠান্ডা লাগিয়েই ছেড়েছে। ইরফান তাকায় মিস জেনির দিকে, বলে, ফলগুলো আপনার জন্য, খাবেন প্লিজ। মিস জেনি নির্বিকার, কোনো জবাব দিল না। প্রণবী একটা লম্বা শ্বাস ফেলে বলল, মিস জেনি, ওনাকে 1 কাপ চা এনে দিন। ইরফান মুখটাকে হাসি হাসি করে আশেপাশে তাকায়। ড্রয়িং রুমে সেলফ ভর্তি শুধু বই আর বই। এত বই কে পড়ে ভীষণ কৌতূহলী হয়ে জানতে চায় ইরফান। এত বই কে পড়ে? জেনে আপনার লাভ? না বললেও তো তোমার কোনো লাভ হবে না। হবে। আপনার সাথে এত কথা খরচ করার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। ইরফান সামান্য হেসে বিজ্ঞের ন্যায় মাথা নাড়ায়, মুখে বলে, আই সি। প্রণবী কোচকানো কপাল নিয়ে চলে যায় কিচেনে। কিচেনে গিয়ে মিস জেনিকে ফিসফিসিয়ে বলে, চা হয়েছে মিস জেনি? এই তো। এক কাজ করুন মিস জেনি, 2 চামচ লবণ দিয়ে দিন।
দাঁতে দাঁত চেপে প্রণবী বলে। মিস জেনি সামান্য অবাক হলেও পরপর নিজেকে সামলে নিয়ে বলল, এভাবে খাবার জিনিস নষ্ট করা ঠিক নয় প্রণমী, তুমি বরং মুখে কিছু কথা শুনিয়ে দাও। কি শুনবো আর? হ্যাঁ, কি শুনবো আর? কত গালি দিব? আমার আর কিচ্ছু বলার নেই। বেহায়া কোথাকার, ইচ্ছে করছে চাই কয়েক ফোঁটা হারপিক মিশিয়ে দিতে। মিস জেনি বলল, আমি প্রীতমকে ফোন করি। না, ভাইয়া ভাবি প্রোগ্রাম ফেলে দৌড়ে আসবে। ভাবির এই দিনটা নষ্ট হোক আমি চাই না। ওনাকে গিয়ে চা দিন, বলেন মুখটা না নেড়ে চুপচাপ এটা গিলতে। মিস জেনি ইরফানকে গিয়ে চা দেয়। ইরফান হেসে ধন্যবাদ জানিয়ে চাটা নেয়। প্রণবী কিচেন থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে নিলেই ইরফান চায়ে চুমুক না বসিয়ে বলল, আচ্ছা শোনো, ইনুর শরীর ঠিক আছে তো? প্রণবীর পা থমকালো, দাঁড়িয়ে পড়ে একটা লম্বা শ্বাস ফেলে বলল, আছে। আবারও প্রণবী যেতে নিলে ইরফান বলল, শোনো, ও ঠিকভাবে খাওয়া দাওয়া করে তো? আবারও দাঁড়িয়ে পড়ল প্রণবী, বলল, করে। আবারও ইরফান বলে ওঠে, আমার বোনকে দিয়ে বেশি করে কাজ করাও না তো তোমরা? এবার দাঁড়িয়েই রয় প্রণবী, কোনো রকম মেজাজ সে দেখায় না। তবে মনে মনে কল্পনা করছে এই লোকটাকে দুমদাম করে খুব মারছে সে। দোগালে ঠাস ঠাস করে চর, নাক বরাবর ঘুষি আর মাথার চুল ধরে দেওয়ালের সাথে বাড়ি দিচ্ছে। এটা প্রণবীর অভ্যেস। কারো ওপর রাগ উঠলে নিজেকে এভাবেই তৃপ্ত করে সে। এই লোককে কল্পনাতে কত সহস্র বারছে প্রণবী থাপড়েছে, খামছেছে, তার কোনো ইয়াত্তা নেই। এই লোক দেখতে কেমন প্রণবী জানে না। প্রণবীর কল্পনায় ইরফান মির্জা নামের উগ্র বদ লোকটা খুব কুৎসিত দেখতে। প্রণবীর সুন্দর মন কখনো মানুষের বাহ্যিক সৌন্দর্য বিচার করেনি। যেখানে সে নিজেই নিখুঁত না, তবে তার কাছে মনে হয় এই লোক হয়তো দেখতে অতি ভয়ঙ্কর। ইরফান ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এভাবে ক্যাটক্যাট করে জবাব দিচ্ছ কেন? তোমার ভাবি সংক্রান্ত প্রশ্ন করছি তো, শুনতে ভালো লাগছে না? না, কারণ আপনার কণ্ঠস্বর খুবই নির্মম, কর্কশ, আপনার মতো। ও আচ্ছা, তাই নাকি? জি, আপনি যেমন বদলোক, আপনি দেখতেও কুৎসিত, আর আপনার কণ্ঠস্বরও খুবই বাজে। বলতে বলতে প্রণবীর অদ্ভুত লাগছে। এই লোককে কথা শোনানোর একটা সুযোগও সে ছাড়ছে না। ইরফান হাঁ করে প্রণবীর মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে অস্ফুটে বলে, কুৎসিত দেখতে? তুমি আমাকে দেখেছো? বলে চায়ে চুমুক বসায় ইরফান। প্রণবী কাট কাট গলায় বলে, না, তবে ওই হবেন হয়তো আমার ছোটবেলার পড়া কিশমিশের সব থেকে ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে, আর স্বভাবও সেরকম, সবসময় অন্যকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকেন। বিষম খায় ইরফান। হাতের চায়ের কাপ থেকে চলকে পড়ে চা। পরপর চোখ বড় বড় করে প্রণবীর দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। প্রণবীর চোখে মুখে কাঠিন্য বজায় রেখে দাঁড়িয়ে থাকে। খানিক বাদে কাশি থামিয়ে ইরফান সময় দেখল। চায়ের কাপ নামিয়ে রেখে উঠে দাঁড়িয়ে প্রণবীকে বলল, আসছি আমি। তাড়াহুড়ো ভাব ইরফানের। কিঞ্চিত অবাক প্রণবী। লোকটা তো এসেছিল বোনকে দেখতে নিজের, তবে প্রণবী নিচে থেকে কিছু বলল না। এই লোক এখান থেকে চলে গেলেই তার আত্মা শান্তি পাবে। ইরফান চলে যাওয়ার পরে প্রণবী নিজের ঘরে ঢুকে বিছানায় বসে থাকে চুপচাপ। আজ আসুক ভাইয়া আর ভাবি, বলে দেবে প্রণবী ভাইয়াকে সবকিছু। ঘড়িতে সময় তখন বেলা 11:30। মির্জা এন্টারপ্রাইজের হেড অফিসের সামনে বাইক পার্ক করে হেলমেট সরিয়ে ইরফান ত্রস্ত পায়ে হেঁটে অফিসে ঢুকতেই ইরফান মির্জা মুখোমুখি হলো শামিনের। ইরফানের জয়েনিং এর পর থেকে শামিন একটু দেরি করেই অফিসে আসে। বলা চলে একটু ফ্রি করেছে নিজেকে এত ব্যস্ততা থেকে। ইলহাম মির্জাও তাই। এমনিতেই ইরফান অফিস খুব সুন্দর করে সামলায়। যতই ছন্ন ছাড়া স্বভাবের হোক না কেন, বড় বাবাকে দেখে গম্ভীর মুখটা একটা অবুঝ শিশুর মতো করে ফেলল ইরফান। যেন তার মতো নম্র ভদ্র সভ্য ছেলে ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি নেই। একেবারে নত জানু হয়ে দাঁড়িয়ে আছে বড় বাবার সামনে। স্বামীর তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখে বলল, কোথায় গিয়েছিলে অফিস রেখে? আটা মিলের বাবা গতকাল রাতে দেখে আসতে বলেছিল। একেবারে ভদ্র জবাব ইরফানের। স্বামীর বলল, যাও কাজ করো গিয়ে এবার। ইরফান মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে অ্যাকাউন্ট সেকশনে ঢুকতেই স্বামী নিয়াসার এদিক ওদিক তাকিয়ে ফোনটা বের করে প্রথমে ইলহামকে, তারপর আটা মিলের ম্যানেজার নুরুলকে কল করে জানতে চাই, ইরফান গিয়েছিল ওখানে? জি স্যার। কতক্ষণ ছিল? ঘন্টা খানেক স্যার।
আশ্বস্ত হয়ে কল কেটে শাবিন ফোনটা পকেটে ঢুকিয়ে দেয়। ওদিকে ইরফান তখন অ্যাকাউন্ট সেকশনের এক্সিটে দাঁড়িয়ে উকি মেরে বড় বাবার কাজ কারবার দেখছিল। সে জানতো এটাই হবে, তার জন্য প্ল্যান বি আগে থেকেই রেডি করে রেখে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে বড় বাবাকে দেখতে দেখতে পৈশাচিক হাসি হাসে ইরফান। আটা মিলে সে অবশ্যই গিয়েছিল, তবে 1 ঘন্টা থাকেনি, থেকেছে 5 মিনিট। ম্যানেজার নুরুলের সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে সে। গিয়েই শুরুতে ম্যানেজার নুরুলকে বলেছে, সেখানে ঘন্টাখানেক হয়ে এসেছে। কথাটা নুরুলের মস্তিষ্কে ভালো করে ঢুকিয়ে দিয়ে তবেই আটা মিল থেকে বেরিয়েছে। নুরুলের মস্তিষ্ক ধরে নিয়েছে মেজো স্যারের ছেলে 1 ঘন্টা থেকেছে, সে তেমনটাই বড় স্যার মানে শামিনকে জানিয়েছে। নিশ্চুপ হাসতে হাসতে নিজের ডেস্কে গিয়ে বসলো ইরফান। চেয়ারে গা এলিয়ে দিয়ে 2 চোখ বন্ধ করে ফেলে, একটা লম্বা শ্বাস ফেলে ওভাবেই বসে থাকে। দুপুরে ভাইয়া ভাবির অপেক্ষা করতে করতে ঘন্টাখানেকের জন্য ঘুমিয়ে পড়েছিল প্রণবী। যখন উঠল তখন কেবলমাত্র 1:30 বেজেছে। মিস জেনিকে জিজ্ঞেস করে প্রণবী জানতে পারে ভাইয়া ভাবি এসেছে কিছুক্ষণ আগে। ব্যাস আর দেরি করে না সে, চোখ মুখ কঠিন করে ছড়ি নিয়ে উঠে দাঁড়ায়। মিস জেনি ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলল, এখন বলবে? জবাব দিয়ে এগিয়ে যায় প্রণবী। পা দুটো গিয়ে স্থির হয় ভাইয়া ভাবির ঘরের সামনে এবং ওখানেই দাঁড়িয়ে পড়ে সে। ভেতর থেকে ইনায়ার খিলখিল হাসি কর্ণগোচর হয় মেয়েটার। স্বামীর সাথে হেসে লুটোপুটি খাচ্ছে। আজ প্রোগ্রামে দারুণ মজা করেছে দুজন। প্রোগ্রাম থেকে বাড়িতে ফিরে প্রীতম খোঁচা খোঁচা দাড়ি ছাড়তে নিলেই ইনু ওর হাত থেকে রেজার নিয়ে নিজেই প্রীতমের শেপ করে দিচ্ছে। প্রীতম হাসতে হাসতে বলছে, আরে আরে এত হাসছো কেন? গাল কেটে যাবে আমার। ইনু হাসি থামাই না, তার খিলখিল হাসিতে মুখরিত গোটা কামরা। বাইরে দাঁড়িয়ে সবটা শোনে প্রণবী। অকস্মাৎ তাকে চেকে ধরে তীব্র অস্বস্তি আর মন খারাপ। ভাইয়া ভাবে কত সুন্দর সময় কাটাচ্ছে, এত সুন্দর মুহূর্ত প্রণবী নষ্ট করে দিতে পারবে না, কখনোই না। পিছিয়ে যায় প্রণবী। ইরফান মির্জার কথা বললে আজ এখানে কি হবে সে জানে। ভাবির ওই হাসি থেমে যাবে। ভাবি অবচেতন মনে প্রণবীকে দায়ী করবে, দুষবে তাদের মাঝে ঝামেলা বাঁধানোর জন্য। প্রণবী আর এগোই না, পাংশুবর্ণের মুখটা নিয়ে ফিরে যায় নিজের ঘরে। মিস জেনি অবাক হয়ে বললেন, জানাবে না মামুনি প্রীতমকে? প্রণবী গিয়ে চুপচাপ শুয়ে পড়ল বিছানায়, বলল, তার দরকার নেই, ভাইয়া ভাবিকে এসব থেকে দূরে রাখাই বেটার। আসুক আর একবার, তখন দেখো। আজ বাদে কাল ইসি মঈন চলে যাবে বান্দারবন। থানচিতে মঈন কটেজ পেয়েছে। ওদের গোছগাছ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ অফিস থেকে 4টে নাগাদ ফিরে ইরফান গোসল সেরে নিতেই নিচে শোনে ইলহাম মির্জার হাঁক ডাক। ইরফান নিচে নেমে জানতে চাইল, কি হয়েছে? চেঁচিয়ে উঠে ইলহাম মির্জা, কি হয়েছে? ওরা কাল সকালে চলে যাবে। জামাই অফিসিয়াল কাগজপত্র গোছাতে ছুটাছুটি করছে, ইসি ওদিকে একা গোছগাছ করছে। ভাই হিসেবে কোনো দায়িত্ব আছে কি নেই তোমাদের? একজন সভার সেমিনার করতে করতে জান দিয়ে দিল, আর তুমি তো তুমি খুঁচিয়ে না দিলে একটা কাজ করতে চাও না। স্বামীর নিউজ পেপার হাতে চুপচাপ হাসছে। ইরফান ঠান্ডা গলায় ইলহামকে বলে, বড় বাবার সাথে আগেই বলেছি আমি, এখন বেরোবো, এত চেঁচামেচি করো না। বোন আমার যথেষ্ট চিন্তা আছে, দাদানও ওখানেই আছে। ঘরে গিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছে ফটাফট পোশাক পাল্টে নেয় ইরফান। আগের মতো পকেটে বেশে থাকা হয় না। শার্টের সবগুলো বোতাম লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করতে করতে বিড়বিড় করে বলল, তুই যতই চেষ্টা করিস না কেন ইরফান মির্জা, তোকে কখনো ভদ্রলোক লাগবে না দেখতে। আরে ভদ্রলোকদের চেহারাই থাকে আলাদা। তোর চেহারা একটা শালা ইতর ভাব রয়ে গেছে। তা সে তুই যতই ভালো হোস না কেন, ওই যে ইহান তাজওয়ার আর মঈন ফরাজি, ওনাদের চেহারায় যেমন লেপ্টে আছে সাক্ষাৎ ফেরেস্তা, তেমন তোর চেহারায় লেপ্টে আছে শালা ভণ্ড। আপন মনে বিড়বিড় করতে করতে হঠাৎ হাত থামে তার। হাত থেকে হেয়ার ব্রাশটা নামিয়ে রেখে চোখ বড় বড় করে নিজের কৃষ্ণবর্ণের মুখটাকে দেখে। কানের কাছে প্রতিধ্বনিত হয় সেই কথাগুলো, কুৎসিত দেখতে। তুমি আমাকে দেখেছো? না, তবে ওই হবেন হয়তো। ছোটবেলায় আমার পড়া কিশমিশের মতো, সব থেকে ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে। আর স্বভাবও সেরকম, সবসময় অন্যকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকেন।
কথাগুলো মনে করে হাসলো ইরফান। পরপর গম্ভীর কণ্ঠে আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে বলল, আর তুই কুৎসিত দেখতে, তুই জ্ঞানী আপার আদরের ছোট বোনের ছোটবেলায় পড়া কমিক্সের সব থেকে ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে। তোর স্বভাবও সেরকম, সবসময় অন্যকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকিস। বলতে বলতে হাসে ইরফান। একটা তপ্ত শ্বাস ফেলে ফোনটা হাতে তুলে নিয়ে সরাসরি ইনুকে কল করে সে। আজকে একটা ব্যাপার পরীক্ষা করার ছিল তার। সেই টেস্টের ফলাফল জানতেই ইনুকে কল করলো। ইনু কলটা রিসিভ করতেই ইরফান বলল, কি করছিস? পড়ছিলাম দাদান। তোর স্বামী কই? কম্পিউটারে কাজ করছে। কিছুক্ষণ চুপ থেকে ইরফান বলল, মিস জেনি কেমন আছেন? ভালো। আসলে সব ঠিকঠাক? হ্যাঁ, কেন, কি হবে? ইনু অবাক হয়ে জানতে চায়। ইরফান সামান্য হেসে কিছু না বলে কল কেটে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। জ্ঞানী আপার আদরের বোন নালিশ করেনি তাই ভাইয়ের কাছে। হাসলো ইরফান মনে মনে। পরপর বলল, কি সুন্দর চাঁদ দেখো। জানি না বান্দরবন গিয়ে চাঁদ দেখলে এমন লাগবে কিনা। বোকামি টেস্টে পাশ করেছো তুমি বিরক্তিপতি, তোমাকে 10 মার্ক দেওয়া হলো। একটু থেমে ইরফান আবারও বলল, বড্ড বেশি ভালো মানুষ তুমি, আর ভালো মানুষের সুযোগ নিতে হয় ইরফান মির্জা ন্যায়। অফিসিয়াল কাগজপত্র গুছিয়ে সন্ধ্যা নাগাদ বইয়ের ফ্ল্যাটে ফিরে দেখলো ইহান আর ইরফান এসেছে। ঝুমঝুমির মা কাঁদছে। ইনশিরাহ বইনের জন্য। ইনশিরাহ তাকে অনেক কিছু উপহার দিয়েছে। ফ্ল্যাটের যাবতীয় মালামাল প্যাক করে ইতিমধ্যেই বান্দারবান পাঠিয়ে দেওয়া হয়েছে। ইহান আর ইরফান এসে সবটা দেখেছে। এখন বোন আর বোনজামাইকে নিয়ে চলে যাবে শান্তিনীরে। আজ রাতটা সেখানে থেকে কাল সকালে ইহান ইরফানে নিয়ে যাবে বইন ইশিকে। বইনের মুখে লেপ্টে আছে অমায়িক হাসি, তবে চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে বোন মেজাজ ঠিক নেই। অফিসে আজ লিয়াকত চৌধুরী ফুলের তোড়া পাঠিয়েছিল। তোড়াটা কুচকে দিয়ে চুপচাপ চলে এসেছে। রাতে শান্তিনীরে ইনুও এলো। আপু দুলাভাইকে সকাল সকাল সি অফ করতে হবে। খাবার টেবিলে মেয়ে জামাইকে বসিয়ে বাড়ির বড়রা আড্ডা দিলেন দীর্ঘক্ষণ, যাতে কেউ মন খারাপ না করে থাকে। বইনের মনটা শুধুমাত্র ট্রান্সফার নিয়ে বিক্ষিপ্ত ছিল না, তার লোভী বোন এত সুন্দর একটা পরিবার থেকে এতটা দূরে চলে যাওয়ার বিষয়টি মানতে নারাজ। বাইরে কাউকে বুঝতে না দিলেও ভিতরে ভিতরে খানিকটা ভঙ্গুর সে। এই ব্যাপারটা নিজের স্ত্রীকেও বুঝতে দেয়নি বইন। তাহলেই ইসি শুরু করে দেবে ইয়াসার মির্জার থেকে টাকা নিয়ে ট্রান্সফার আটকিয়ে দেওয়ার কথা। হয়তো আবেশে বলতে হবে বইনের জন্য বিব্রতকর হবে খুব। খাওয়ার আগে শ্বশুর শাশুড়িদের সাথে রাতে চায়ের আড্ডায় ব্যস্ত বইন। ইহানও সেখানে ছিল। ইনুর সাথে কিছুটা দূরে বসে ল্যাপটপে শুদ্ধের জন্মদিনের ছবিগুলো দেখছিল সে। ইনু হঠাৎ ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, এই রে, আপু বাড়িতে এলো কি না সেটা খোঁজ নিতেই ভুলে গিয়েছি। ইহান ওর দিকে তাকায়। পেরোনা দুদিন রেস্তোরাঁতে বসেনি সে জানে। জানতে চাইল, কোথায় গিয়েছেন উনি? আপু শ্বশুর বাড়িতে। ইহান চুপচাপ নিজের দৃষ্টি থামিয়ে ল্যাপটপের স্ক্রিনে রাখলো। স্ক্রিনে প্রেরণা আর শুদ্ধের একটা হাস্য উজ্জ্বল ছবি। মায়ের গলা জড়িয়ে ধরে রেখেছে শুদ্ধ। ইরফান তখন পুল সাইডে সিগারেট খেতে গিয়েছিল। দূর থেকে ইশিকে আসতে দেখে সে সিগারেটটা ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইশি এসে ভাইয়ের পাশে বসতে বসতে বলে, তোর বর কোথায়? শ্বশুরদের সাথে আড্ডা দিচ্ছে। দুই ভাই বোন চুপচাপ বসে থাকে। ইরফান হঠাৎ নিরাপত্তা ভেঙে নম্র কণ্ঠে বোনকে বলে, ওখানে কি উল্টাপাল্টা কিছু করিস না, করার আগে আর কাউকে না জানালো আমাকে জানাস। হাসছে ইনশিরাহ। হাসতে হাসতে বলছে, কি কথা রে তোর ভাই? খুব ভাইগিরি দেখাচ্ছিস দেখছি। শার্টের কলার ঠিক করতে করতে ইরফান ফাজলামি করে বলে, ও তো মায়া হবু। ইনশিরাহ চুপ করে ভাইয়াকে কিছু সময় দেখে বলে, আর এখানে তুই উল্টোপাল্টা কিছু করিস না, ওই ইনুর ননদ। ইশিকে পুরোটা বলতে না দিয়ে ইরফান মুখ চবর্গীয় শব্দ করে বলে ওঠে, কি লাগিয়ে রেখেছিস তুই ভাই? বললাম না, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন হার। আরে যার নামটাও ঠিকঠাক মনে নেই আমার, প্রণতি, প্রমিলা, পুবালি, কি যেন নাম ছিল। প্রণমী। অস্ফুটে জবাব দেয় ইনশিরাহ। ইরফান তৎক্ষণাৎ বলে ওঠে, প্রণামী। প্রণামী। আচ্ছা, এমন নাম হয়?
ভাইয়ের দিকে শীতল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঈর্ষিরাহ বলে, প্রণামী না, ওর নাম প্রণমী। যাকগে, তোর না জানলেও চলবে, মেয়েটা ধারে কাছেও ঘেসবি না, এটাই ফাইনাল কথা। ফজরের আজান দিয়েছে, মিনিট 5 হলো। সিরিয়ার মির্জারা মসজিদ থেকে ফিরেছেন। শ্বশুরদের সাথে মইনও ছিল। ঋতু নামাজ আদায় করে রান্নাঘরে এবং আলো নিচের ঘরের কাবার থেকে মেয়ের জন্য কিছু নকশি কাঁথা বের করছে। এগুলো রেহেনা মানে ঈর্ষিরাহর নানুমণি সেলাই করে রেখে গিয়েছে নাতনির জন্য। এগুলো ঈর্ষিরাহ মইনকে দিয়ে দেবে সাথে করে সে। ঈর্ষিরাহ ঘুমে আচ্ছন্ন হয়েছিল তখনও। শুধু ঈর্ষিরাহ নয়, মরার মতো পড়ে পড়ে ঘুমোচ্ছে ওই বাড়ির আদরের বুড়ো বাচ্চাগুলো সবাই। গতকাল রাতে ইসি বই চলে যাবে বলে প্রত্যেকে রাত 2টো অবধি জেগে আড্ডা দিয়েছিল, তাই জন্যে এই দশা। আলো কিছুক্ষণ সবাইকে ডাকাডাকি করে ক্লান্ত হয়ে নিচে নামলো। জামাইয়ের জন্যে নিজের হাতে নাস্তা না বানালে শান্তি পায় না সে। পরে সকাল সকাল একজন সিরিয়াস ডেলিভারি পেশেন্ট দেখতে ছুটে এসেছে পাশের ব্লকে। শ্বশুরদের সাথে বইয়ের ড্রয়িং রুমের সোফাতে বসে সকালে চাটা খেয়ে দোতলায় উঠে এসে ইসিকে ঘুম থেকে তুলল। চোখজোড়া ঘুমে আচ্ছন্ন। সারা রাত না ঘুমানোর ফলস্বরূপ চোখের আশপাশটা ব্যথায় টনটন করছে মেয়েটার। বইয়ের ডাকে তরাক করে লাফিয়ে উঠে বসে। স্বামীর এসে হাঁক ডাক ছেড়ে বাকিদের তোলার চেষ্টা করে। আজ ইহানেরও যেন ঘুম ভাঙতে চাইছে না। ইসমাম মির্জা ফোন করলেন নিজ জামাইকে। সকালের নাস্তাটা আজ সবাই একসাথে করবেন, তাই কল করলে ইসমাম মির্জা জলদ গম্ভীর স্বরে বললেন, কখন আসছো? এক্ষুনি বাবা। বিড়বিড়িয়ে উত্তর দেয় প্রীতম। বেশ, তাড়াতাড়ি এসো। নিশ্চয়ই বাবা। প্রেরণাকে নিয়ে আসতে বলে দিয়েছে ইনশিরা, ওকে নিয়ে এসো। দেখছি বাবা। আচ্ছা, রাখছি। জি বাবা। ইসমাম কল কেটে ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। এই ছেলে বাবা ডাক ছাড়া একটা লাইনও বলে না। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে ইসমামের। অতিভক্তি চোরের লক্ষণ। শুধুমাত্র এই কথাটাই মনে হয়। তবে মাঝে মাঝে ভীষণ ভালোও লাগে। বাইরের একটা ছেলে কতটা সাবলীলভাবে তাকে বাবা বলে ডাকছে এই ভেবে। শ্বশুরের দায়িত্ব পালন করে ইসমাম মির্জা উঠে দাঁড়ায়। ততক্ষণে দেখতে পাই ইনু চোখ ডলতে ডলতে নামছে। মেয়েকে দেখে হতাশ ইসমাম। কি স্বাস্থ্যের হাল দিনকে দিন কি বানিয়ে ছাড়ছে। খাবার টেবিলের কাছে গিয়ে ইসমাম পরীকে না পেয়ে আলোকে বলল, ও কি কাজ করে ও বাড়িতে? খুব একটু আলাদা ডেকে জানতে চেয়েও তো। আলো অবাক হয়ে বলল, কাজ করলে কি, ওটা তোর বাড়ি। ইসমাম কিছু বলে না। আলো বলতে থাকে, তুমি শুধু রেজাল্টের কথা ভাবো, মেয়ের তার বাড়িটা অবশ্যই কাজ করুক। এমনিতেও এসব না শিখিয়ে আমরা ভুল করেছি, চরম ভুল। একজনকে দেখো কাজ করতে গিয়ে এখন ঘর পুড়িয়ে দিচ্ছে। অবশ্য এর জন্য তোমরা 3 ভাই আমাদের থেকে 1 চুলো কম দায়ী নও। যখনই ওদের কাজ শেখাতে যেতাম তখনই চেঁচিয়ে উঠতে, না আমার আম্মারা কাজ করবে না। ইসমাম হাসতে হাসতে সেখান থেকে প্রস্থান নেয়। আলো আর বাড়ির বউদের এ ধরনের খোঁচাখুচির কথা শুরু হলে সারাদিন চলতেই থাকে, তাই অল্পতেই কেটে পড়ল সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ভেজা চোল টাওয়াল পেঁচিয়ে ইসি বেরিয়ে নিজেদের ব্যাগেজগুলো চেক করে নিতে থাকে। বই ততক্ষণে পোশাক পাল্টেছে। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বে তারা, নতুন পরিবেশ, নতুন গন্তব্যে। ইসিকে তেরছা নজরে এক পলক দেখে বই চোখ সরিয়ে নেয়। এখন মুখমণ্ডল স্বাভাবিক। এই মেয়ের চঞ্চলতা দেখে মনে হচ্ছে ট্রিপে যাচ্ছে 1 সপ্তাহের জন্য। নিচের ছোটে একটা সালোয়ার স্যুট বের করে সেটা পরে নেয় ইসি। বই নিচে নামে। সবাই প্রীতমের অপেক্ষায় ছিল। প্রীতম এসেছে একা, সাথে করে প্রেরণাকে নিয়ে আসেনি। গতকাল রাতে ট্রেনে ফিরেছে প্রেরণা। মাথা ব্যথা থাকায় আসতে পারেনি, তবে ঈর্ষিরাহ বইনের জন্য গিফট পাঠিয়েছে প্রীতমের কাছে। ইহান ইরফান 2 ভাই সকাল 7:30 নাগাদ নিচে নামলো। সবসময়ের মতো বোনের ব্যাগপত্র গাড়িতে ওঠাচ্ছে 2 ভাই। বাড়ির দারোয়ান থাকা সত্ত্বেও ব্রেকফাস্ট টেবিল জমজমাট। হাসি আলাপে মুখরিত হলেও মইন আর চোখে তার স্ত্রীকে দেখছিল। যত সময় গড়াচ্ছে উজ্জ্বল মুখটা মলিন হচ্ছে ইসির। অবশেষে সেই সময় এলো যখন এই বাড়ির লোকজন 3য় দফায় বড় মেয়ে জামাইকে বিদায় জানাতে শান্তিনীরের পোর্চের নিচে সমবেত হলো।
এইবার আলো কাঁদছে, ভীষণ কাঁদছে। এইবার খুব কেঁদে বুক ভাসাচ্ছে। ওকে ধরে রেখেছে স্বামীন। ইরশিরাহ মায়ের কান্না দেখে নিজেকে শক্ত করে যেটুকু মন নরম হয়েছিল সেটুকুও কাউকে বুঝতে না দিয়ে মায়ের দুগালে চুমু খেয়ে হাসতে হাসতে গাড়িতে উঠল। এমন ভাব করলো যেন সে সত্যিই বেশ আনন্দিত। গাড়িতে উঠেও জানালার বাইরে মুখ বের করে মাম্মা পাপাকে উড়ন্ত চুমু দিয়ে হাত নেড়ে বিদায় জানায়। ড্রাইভিং সিটে ইহান, পাশের সিটে ইরফান। ময়ূর বসেছে ইরশিরাহর পাশটাতে। সবার বিষণ্ণ মুখ পেছনে ফেলে রেখে গাড়ি চলতে শুরু করে। ইরশিরাহ নিজের সিটে গা এলিয়ে দু চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ। আচমকা নিজের বা হাতটাকে একটা শক্ত দৃঢ় হাতের মুঠোয় টের পেতেই দু চোখ মেলে তাকায় সে। ময়ূরের দুটো গাঢ় বাদামি চোখ শান্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। তার নরম কোমল হাতটাকে নিজের হাতের মুঠোয় বন্দি করে রেখে চুপচাপ 5 ঘন্টার রাস্তা পার করেছে 7 ঘন্টায়। মাঝখানে দুবার বিশ্রামের জন্য থামিয়েছিল গাড়িটা। ইহান, ইরফান, মঈন, ইরশিরাহ সবাই পালা করে ড্রাইভ করতে করতে বেশ উপভোগ করছে জার্নিটা। এখন ইরশিরাহর মন খারাপ নেই বললেই চলে। যত সময় গড়াচ্ছে তার চোখ মুখে ছাপিয়ে যাচ্ছে একটা চাপা উত্তেজনা। ড্রাইভিং সিটে তখন মঈন ছিল, তার পাশে ইহান। গাড়ি কেবল বান্দারবন সদর হয়ে নামার রাস্তায় এগোচ্ছে। মঈনের স্পোর্টিং গ্লামা রয়েছে, মঈনের পোস্টিং লামা হয়েছে। পাহাড়িয়া রাস্তা, অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে ইরশিরাহর চোখ ছানা পড়া। বিস্ময়াভীত হয়ে শুধু দেখছে জানালার বাইরে উঁকি দিয়ে। মনে হচ্ছে সে অন্য জগতে চলে এসেছে, এক অন্য ভুবনে। ঘাড় ঘুরিয়ে ব্যাগ থেকে তড়িঘড়ি করে ক্যামেরা বের করে ফটাফট 2-3টে ছবি তুলে নেয় আদিবাসী নারীদের, যারা হাইওয়ের পাশ ঘেঁষে যাচ্ছিল। এই ক্যামেরাটা গত সপ্তাহে মঈন গিফট করেছে এ মাসের স্যালারি পেয়েই। ইরশিরাহর তরুণী মনটা হঠাৎ কিশোরী মেয়েদের মতো হয়ে যায় অন্য ভুবনের সান্নিধ্যে এসে। তারা ক্রস করছে বন্য প্রাণী সংরক্ষণ এরিয়া। রাস্তার দুধারে ছোট ছোট টিলার ওপরে হরিণ শাবক দেখে মুগ্ধ নয়নে হাঁ করে তাকিয়ে থেকে দুম করে চেঁচিয়ে ওঠে, এসপি এটা কি? এ তো মহানগরীর চেয়েও সুন্দর, যেন স্বপ্নপুরী। ওর বাচ্চামি দেখে সবাই চুপচাপ হাসে। ইরশিরাহ তখন আপ্লুত হয়ে বলে, ট্রান্সফার থেকে যদি দারুণ কিছু হয় তবে ট্রান্সফারই ভালো। মঈন ড্রাইভ করছে। ইহার রাগী চোখে বোনের দিকে তাকায়। এ ধরনের হালকা রসিকতা তার পছন্দ হয়নি। ইরশিরাহ নিজের বের করে রাখা দাঁতের পাটি আড়াল করে নেয় বড় দাদানের রাগী দৃষ্টি দেখে। মঈনকে কার্যালয়ের সামনে নামিয়ে দিয়ে তারা ফের রওনা হয় কটেজের উদ্দেশ্যে। মঈন এখান থেকে তার হাজিরা দিয়ে তারপর যাবে। রাত 8টা বাজে ইরশিরাহর কটেজে পৌঁছয়। এখানে গিয়ে দেখতে পায় কটেজ একেবারেই পরিপাটি, শুধু জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে। জানতো আজ রাতে কিছুই হবে না। আজ রাতের খাবারটা তার সাথে করেই নিয়ে এসেছিল। সাংবাদিকদের সাথে মিটিং শেষ করে মঈন দ্রুত ফিরল নিজের কার্যালয় থেকে। রাত তখন 10টার কাছাকাছি। 4 জন মিলে কটেজটা পুরো গুছিয়ে নিল, আসবাবপত্র সাজিয়ে। মঈনের শত বারণ সত্ত্বেও ইহান আর ইরফান শোনেনি। 2 ভাই হাতে হাতে তৃতীয় দফায় সাজিয়ে দিল বোনের সংসারটা। পাশাপাশি 2টো রুম, একটা রুমে এসি রয়েছে আর একটাতে রুমে নেই। মঈন ইহান আর ইরফানকে এসি রুমটা ছেড়ে দিল থাকতে। 2 ভাই তো মরে গেলেও ওই রুমে থাকবে না বলে পণ করেছে। অগত্যা হাল ছেড়ে দিয়ে মঈন ইসি নিজেদের ঘরে শুলো। আর মির্জা বাড়ির দুলালের সেদিন রাতটা বোনের বাড়িতে একটা নর্মাল রুমে পার করে দিল খুশি খুশি। ডিফেন্স ক্যারিয়ারে ইহান এসবে অভ্যস্ত হলেও ইরফান নয়। তবুও বোনের বাড়িতে নিজের আয়েশের জন্য একটুও ভ্রুক্ষেপ হলো না তার। মঈন ইসির নতুন সংসারের আজ 5 দিন। ইহান ইরফান পরের দিন ভোরেই ফিরেছে ঢাকায়। এখন যে যার কাজে ভীষণ ব্যস্ত। শান্তিনীড়ের মহিলারা ব্যস্ত তাদের গৃহিণী জীবন নিয়ে। এদের মধ্যে পরি একটু ব্যতিক্রম। সে পেশাজীবী মানুষ, তার ব্যস্ততা আছে। তবে আলো আর ঋতুর সারা দিন কাটে নিজেদের বুড়ো স্বামীর সাথে বুড়ো বয়সের আলাপ পেরে, রান্নাঘরে অথবা মেয়ে জামাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে। বাড়ির পুরুষেরা ওল্ড ক্লাবে জয়েন হয়েছে সময় কাটাতে। বিকেলে বিকেলে গলফ খেলতে চলে যায়। অফিসের দায়িত্ব ইরফানকে দিয়ে।
ইরফান অত্যন্ত নিখুঁতভাবে ঘরে বাইরে নিজের কাজগুলো করছে। ওর নামে আর কোনো কমপ্লেন আসেনি দেখে আগের তিক্ততায় ভয় কিছুটা কমেছে বড়দের মাঝে। এখন দুই ভাইয়ের জন্যে দেখে শুনে বউ নিয়ে আসলেই তাদের ঘাড় থেকে মহা দুশ্চিন্তা নেমে যাবে। ভদ্রবেশে অফিসে যায় ইরফান। সন্ধ্যার আগে আগে বাড়ি ফেরে, বন্ধুদের বাড়িতে ডেকে আড্ডা দেয়। ঋতু যেখানে সেখানে সিগারেটের টুকরো খুঁজে পায় না। আর খুব গোছালো হয়েছে ইরফান। মায়ের বোন এসব দেখে স্বস্তি পায়। তার দিন কাটে আল্লাহর নাম নিয়ে। ইহানের কানের কাছে বিয়ের কথা তুলে 3 বেলা এবং ইনশিরাহকে বাচ্চা নেওয়ার কথা বলতে বলতে এই তো এভাবে কাটছে সবার স্বাভাবিক জীবন, নির্ঝঞ্ঝাট প্রতিদিন। নিউ টাউন রোডের আপার ক্যাফেটা বলতে গেলে রাজনৈতিক আড্ডাখানা। এখানে যখন একটি দল আসে তখন গোটা ক্যাফেটাই ব্লকড হয়ে যায়। ইহান মাঝে মাঝে ছেলেদের নিয়ে চলে যায়। আজ যেমন এলো, বিকেলে ঘন্টা খানেক এই ক্যাফেতে কাটিয়ে বিল পে করে যখন ক্যাফের বাইরে পা রাখলো, ঠিক তখন আচম্বিতে কারোর সাথে হুট করে ধাক্কা লাগে ইহানের। নিজেকে সামলে নিয়ে আগন্তুককে সরি বলার সময়টিতে ঘুরে তাকাতেই ইহান দাঁড়িয়ে পড়ল। থমকে দাঁড়িয়ে পড়ল সেই নারীও। মিনিট খানেক হলো ইহান কথা বলতে ভুলে গিয়েছে। যখন হুঁশ এলো, চোয়াল শক্ত করে পাশ কাটিয়ে যেতে নিলেই সেই মহিলা ডাকলো, ইহান কেমন আছিস? চুপচাপ দাঁড়িয়ে পড়ল ইহান। যদিও সে নির্বিকার, তোষা এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়ায়। নিচে থেকেই ছটফটিয়ে বলে, কেমন আছিস তুই? কি করছিস এখানে? ফাইন, আই হ্যাভ সাম বিজনেস টু টেক কেয়ার অফ। রাশভারী গলায় জবাব ইহানের। তোষার পরনে স্লিভলেস কুর্তি, আরবিতে আছে। যার সাথে তোষার বিয়ে হয়েছে সেও ইহানেরই ঘনিষ্ঠ বন্ধু, যার সাথে সম্পর্কে জড়িয়ে ইহানকে ধোঁকা দিয়েছিল। তোষা ইহানকে দেখে সেই পরিচিত গম্ভীর মুখ তাকায় ওর হাতের দিকে। এক হাত পাঞ্জাবির পকেটে রেখে আর এক হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তোষা হাসার চেষ্টা করে বলল, ইনু, ইসির বিয়ে হয়েছে শুনলাম।